আমাদের একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল। তো আমি যেটা বলছি যে আপনারা ঠিকমতো কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু দেখেন। আমরা যেটা বলছিলাম যে আমি আলী আশরাফ আপনাদের সাথে আছি। আর দ্বিতীয় কথা হলো যে এখন আমরা নিক্ষণ আয়োজন শুনছি। তো এই যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছে। যাই হোক, সমস্যাটা কাটালাম। তো আমাদের শ্রোতামণ্ডলীরা নিশ্চয়ই এখন যেটা শুনতে একটু অসুবিধা বোধ করছিলেন, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যাই হোক, আর কেউ শুনতে পাচ্ছেন কিনা, আর কোনো মানে আপনাদের সাইড থেকে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা? আমি তো আর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। একটু আগে আমি দেখলাম যে কয়েকটা চিহ্নর সিগন্যাল নাই। যাই হোক, তো আমাদের এই যে নিক্ষণ আয়োজনের বিষয়ে যেটা বললাম, যে আগেও বলেছি আজকেও বলছি যে আমাদের স্থান এবং সময় ভেদে কিন্তু বিভিন্ন গানের পরিবর্তন হয়। মোহাম্মদ করিমুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম প্রিয় স্যার। হ্যাঁ, তোমার অনেক পুরস্কার টুরস্কার ইতিমধ্যে পেয়েছে, সব কিছুর জন্য অভিনন্দন। এবং মানে এইটা নিশ্চয়ই পুরস্কার পেয়েছেন এবং কৃতিত্ব দেখিয়েছেন অভিনেতার জন্য। অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন আমাদের এটা কি ঠিকমতো শোনা যাচ্ছে? একটু আগে কিন্তু মানে শোনার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন কি অবস্থা হয়েছে? এখন কি শোনা যাচ্ছে? একটু বলো তুমি, করিমুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যে তারপরও এত ব্যস্ততার মধ্যেও, সে তো হলো অনেক বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পর্কিত। পড়াশোনা তো আছেই বটে, কিন্তু অন্য কাজও তার আছে, ব্যস্ত। তারপরেও যে আসছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ করিমুল্লাহ বলল, আপনার বিষয়ভিত্তিক আলোচনা আমার অনেক পছন্দ। হ্যাঁ, কিন্তু আজকে আমি একটু করছি, এই বিশেষ একটা আলোচনা আছে, কিন্তু আমার দুইজন মানে আছে, বিশিষ্ট শিল্পী আছে, তাদের বিষয়ে কথা বলার পরে আমরা চেষ্টা করব যে এই বিষয়টা নিয়ে, সেটা হলো যে পৌষ মাস বা শীত আছে। তো এই পৌষ মাস বা শীতে আমাদের কী করা উচিত, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনার দিকে আসব, সেটা করবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। দুটো বিষয়। ও আচ্ছা, পরের মন্তব্যে বলছে মোহাম্মদ করিমুল্লাহ, শোনা যাচ্ছে স্যার, খুবই ধন্যবাদ, যে আশ্বস্ত হলাম। কিন্তু এখন আবহাওয়ার মধ্যে কেমন আছে এটা একটু জানতে চাই। আচ্ছা, তো আমাদের যেটা এখন একটু আমাদের সময় দ্রুত কেটে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের দেশের একজন বিশিষ্ট শিল্পী আছেন রেজওয়ান চৌধুরী বন্যা। তার জন্ম কিন্তু আজকেই আছে, 13ই জানুয়ারি 1957 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তো আমরা তার গান একেবারে সূচনাতেই শুনেছি। রবীন্দ্রসঙ্গীত ছিল ও আমার দেশের মাটি, এটা তো সেটা শুনতে খুব ভালো লাগলো। তো একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 2016 সালে, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন। তিনি সুরের ধারা নামে একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা সঙ্গীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন। বঙ্গভূষণ বলে তিনি বাইরেও ভারতেরও পুরস্কার পেয়েছেন। রাজা সরকার সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদক দিয়ে সম্মানিত করা হয়েছে রেজওয়ান চৌধুরী বন্যাকে 20 মে 2017। পদ্মশ্রী পদক রেজওয়ান চৌধুরী বন্যাকে 25 জানুয়ারি 2024 সম্মাননায় ভূষিত হয়েছে। তিনি অবশ্য ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন। তিনি আমাদের মধ্যে আছেন এবং প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন ক্ষেত্রে গান এবং সমৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা দিচ্ছেন। তাছাড়া আরেকটা খুব মানে ভালো,
যে আমরা দেখেছি যে অনেক শিশু আছে, বালক আছে, কিশোর আছে, কিশোরী আছে, তারা কিন্তু গান শুনিয়ে থাকেন এবং তার গান শোনানোর মাধ্যমে দেখা যায় যে গানের চর্চার অনুশীলন এবং নতুন শিল্পী গড়ে তোলা হচ্ছে। এবং আমরা দেখছি পয়লা বৈশাখ তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে সে তো খুব জনপ্রিয় শিল্পী, অতএব সে তো যেতেই পারে, কিন্তু আমরা দেখেছি যে নতুন শিল্পীদের সাথেও সে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং নিজে গান শুরু করার আগে এই সমস্ত নতুন শিল্পীদের গানকে কিন্তু সে মানে দেয়, তাকে সুযোগ করে দেয় যে আপনিও কিছু পড়াশোনা করেন, সম্পূর্ণ অনুষ্ঠানটা নিজেই করেন না। এটা হলো তার একটা খুব ভালো পরিচয় যে অনেক শিল্পী আছে যারা নিজেরা করে, কিন্তু আরেক ধরনের শিল্পী আছে আমরা এখানে দেখেছি কিছু ক্ষেত্রে যে যারা রেডিওতে কাজ করেছে, টিভিতে কাজ করে বা অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে, এবং তারা এইখানে দেখতে পাই যে নতুন শিল্পী কারা আছে। এই নতুন শিল্পী যারা আছে তাদেরকে তিনি কিন্তু আমরা দেখতে পাই যে এই নতুন নতুন শিল্পীর আগমন ঘটে। আমরা এও দেখেছি যে রবীন্দ্রসঙ্গীতের যে ধারা, সেটার কিন্তু আগেও একটা ছিল, কিন্তু এখন এটার মধ্যে যেটা হয়েছে যে আধুনিক মানুষে আমরা তার একটা নতুনত্ব আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরও তার কণ্ঠস্বর এবং তার উপস্থাপনা অনেক বেশি আকর্ষণ করে। আমরা আচ্ছা, তো এটা মোটামুটিভাবে আমরা শেষ করলাম। ও আচ্ছা, আরেকটা বড় পুরস্কার ছিল পদ্মশ্রী পদক। রেজনা চৌধুরী পূর্ণাকে 25শে জানুয়ারি 2024 এই সম্মাননা পান। তো ভারতের এটা একটা খুব বড় পুরস্কার, সেই পুরস্কারও তিনি পেয়েছেন। আচ্ছা, আমাদের আরেকজন শ্রোতা আছেন ইসমাইল হোসেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। অনেক দিন পর অনেক দিন থেকে আপনাকেই সাধারণত আপনার মন্তব্য কমেন্ট দেখতে পাই বা শুনতে পাই, তো আজকেও এসেছেন, সেই জন্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এখন কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। আমাদের আরেকজন শিল্পী আছেন যাকে একটু আমরা সংক্ষেপে, তার নাম অনেকবার পরিচিত, অনেকভাবে পরিচিত, তার আধুনিক গানের ক্ষেত্রে শ্যামল মিত্র 14 জানুয়ারিতে 1929 সালে জন্মগ্রহণ করেছেন। 14 জানুয়ারি তার আগামীকালকে। 15 নভেম্বর 1987 সালে তিনি আমাদেরকে কাছ থেকে প্রয়াণ করেছিলেন, বিদায় নিয়েছিলেন। শ্যামল মিত্র পশ্চিম বাংলার এক প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। 50 ও 60-এর দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। এটা একটা খুবই 50 এবং 60-এর দশকে যাদের গান আছে তাদের গান কিন্তু এখনও ওই সিডি বিক্রি হয় বা লোকজন কিনে, একেবারেই বালক শিশুরাও দেখা যায় যে তাদের গান পছন্দ করে কিনে এবং তা উপভোগ করে। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হলো আনন্দ আশ্রম, অমানুষ। তার পুরো নাম সৈকত মিত্র। তাহলে তার শ্যামল মিত্রের জন্ম ব্রিটিশ ভারতের অবিভক্ত 24 পরগনা জেলার নৈহাটিতে। পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধন কুমার মিত্র। তিনি চাইতেন শ্যামল মিত্র, তার বাবা সাধন কুমার মিত্র কিন্তু একজন ডাক্তার ছিলেন এবং ডাক্তার হিসেবে সাধারণত আমাদের একজন খুব পরিচিত, খুবই প্রিয় আমাদের ছাত্রী প্রার্থনা আফরিন দিঘি বলছেন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। অনেক খুশি হলাম যে তুমি অনেক দিন পরে দিয়েছ, বা অন্যভাবে তোমাকে দেখতে পাই, কিন্তু এখানে ওই লাইভের সময়ে তোমার দেখা পাওয়া যায় না। তো আজকে দেখলাম এবং যখন তোমার কমেন্ট দেখি তখন অনেক ভালো লাগে
যে যারা ব্যস্ত বিভিন্ন নার্সিং টিচিংয়ের মধ্যে আছেন তারা এটা করছে, তার মধ্যে আবার এই সময়টা এমন একটা সময় যখন হলো অনেক সবাই প্রাইভেট পড়ে, টিউশনি পড়ে, তার মধ্যে আমার মন্তব্য করা একটু মুশকিল, সময় করে নেওয়া। তারপরও অনেক অনেক ধন্যবাদ। এএসএম এর পরে এএসএম মনিরুজ্জামান মনির খান বলছেন যে ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভাই কেমন আছেন সেটা একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আপনি অবশ্য আগেও একবার ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আপনি কেমন, ও আপনার নাম, আচ্ছা আচ্ছা সরি, এটা হলো এএসএম মনিরুজ্জামান আল মনির, আর ইনি হলেন এএসএম মনিরুজ্জামান মনির খান, তাহলে আলাদা। যাই হোক, আপনি কেমন আছেন জানাবেন জনাব খান। আপনি অবশ্যই আমাকে বলবেন যে আপনি এখন কেমন আছেন, আবহাওয়াটা কেমন আছে, আর আমাদের কথাবার্তা বা ইতে কোনো সমস্যা আছে কিনা সেটাও বলবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ওই যে শ্যামল মিত্র, তার বাবার নাম হলেন খ্যাতনামা চিকিৎসক সাধন কুমার মিত্র, আর তার বাবা চাইতো, সবাই চাই, আমাদের তো দেশে সবার যদি অভিভাবকরা চাই যে ছেলে কি করব, তাহলে ডাক্তার করব, ছেলেমেয়েরা কি করবে, ডাক্তার করবে। ডাক্তার পেশাটাকে অনেকেই মনে করে যে ডাক্তারের পেশা হলে তার একটা আয়, জীবন জীবিকা নিশ্চিত হয়ে যাবে, সে সরকারি চাকরিও করতে পারবে, আবার ব্যক্তিগত প্র্যাকটিসও করতে পারবে। তো তিনি বলেছিলেন যে ছেলে, কিন্তু তিনি চাইতেন শ্যামল মিত্রের মতো একজন চিকিৎসক হবেন, এটা মনে করেছিলেন। ছোটোবেলা থেকে শ্যামল মিত্র খুব গান ভালোবাসতেন, কিন্তু তিনি যেহেতু খুব ভালোবাসতেন, আর তার হলো এই মাও ছিল যিনি গান গেতেন, মাতা প্রতিভাময়ী, তার মায়ের নাম হলো মাতা প্রতিভাময়ী। ওই স্থানীয় গায়ক মৃণাল কান্তি ঘোষের অনুপ্রেরণার সঙ্গীতেই আকৃষ্ট হলাম এবং সেই মতো সঙ্গীত শিক্ষায় চলতে থাকে। আসলে পৃথিবীতে যত ধরনের কাজ আছে, শুধু ডাক্তারই গুরুত্বপূর্ণ তা না, আসলে হলো যে সব ধরনের কাজের মধ্যেই আমরা দেখতে পাবো যে কিছু না কিছু দরকার আছে, এবং সব এই হাতের যেমন আঙ্গুলগুলো হয় বিভিন্ন প্রকার, তেমনি সমাজের বিভিন্ন প্রয়োজন আছে। সব ধরনের আছে, সবাই একটা জিনিস হয়ে যাবে এমন নয়। আচ্ছা, এই যে আমাদের বেতারের ক্ষেত্রে যারা আছেন, প্রতিষ্ঠা করেছেন, তারা কিন্তু দেখা যাবে যে অনেক লেখাপড়ার, তারা আমাদের এই যে প্রয়াসে যারা প্রতিষ্ঠাতা করেছেন বা অন্যভাবে কাজ করছেন, দেখা যাবে যে তারাই আছেন, তারা তো বেদনা আছে, তারাও তো অনেকেই একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার হওয়ার মতো যোগ্যতা বা দক্ষতা তো তাদের ছিল, কিন্তু তারা তাদের নিজেদের পছন্দ ভালো লাগার জন্য এই দিকটাতে চলে আসছেন। এবং শ্যামল মিত্র আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই সেই কাজ করেছেন, এবং তিনি গান, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। হ্যাঁ, এবং তার যে শিক্ষা, এবং তার সাথে সাথে রেজিনা চৌধুরী বন্যারও যে শিক্ষা আছে, সেই শিক্ষাটাকে একটা সুযোগ তো আছে, রেজিনা বন্যা তো তার পাশে বসে তার কাছে থেকে শিখতে পারে, কিন্তু সবাই তো তা পারবে না। আমাদের অনেক শিল্পীর ধারণা আছে যে যারা ওই গান শুনেছে, আগে যে রেকর্ড ছিল গ্রামোফোন, সেই গ্রামোফোনের রেকর্ড শুনে শুনে অনেকে শিখেছে যে এইভাবে গান গাইতে হয়। অনেকে ইউটিউব থেকে গান শিখছে, সেখান থেকে অনেকে গান শিখেন এবং চর্চা করেন। তো আমাদের এই যে শ্যামল মিত্র এবং রেজনা চৌধুরী বন্যার যে গান গাওয়ার কলা কৌশল, সেটা একটু খেয়াল করে যদি শোনেন, তাহলে তো আনন্দ পাওয়া যাবে, নিশ্চিতভাবেই আনন্দ পাওয়া যাবে। কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাবো যে যাদের গান গাওয়ার দক্ষতা, আগ্রহ আছে, তারা দেখা যাবে যে তারা এখান থেকে শিক্ষা পাবে। আমাদের একটা মাসের দিকে আছে, সেই মাসের দিকটা নিশ্চয়ই আমরা জানি যে এখন হলো শীত ঋতু। শীত ঋতুর হলো যে
প্রথম যে মাসটা আছে সেটাকে বলা হয় পৌষ মাস। সেই পৌষ মাস আজকে 29 তারিখ, এবং আজকে বোধহয় শেষ হয়ে যাবে, এবং 15 তারিখে আবার মাঘ মাস, পরের মাস মাঘ মাস শুরু হবে। আপনাদের একটা পোস্টারে এইটা খারাপ লাগে, এই ধরনের পোস্ট আমি দিতে চাই না, কিন্তু দরকারে তো দিতে হবে, অনেক দুঃখের জীবনযাপন আছে। এটা ঠিক আছে যে আজকে এই যারা পৌষ মাস বলে বা শীত মাস আছে, তখন আপনি দেখতে পাবেন যে বিভিন্ন মার্কেট বা বাজেটে নানা ধরনের জামা কাপড় বিক্রি করে, তারপরে ইলেকট্রিক রূপ গরম করার জন্য নানা ধরনের ইলেকট্রনিক ব্যবহার করে, এবং এখানে বিভিন্ন ধরনের যে বিক্রির একটা মৌসুম, শীতের সময় মানুষের কষ্ট লাগবে, তখন দেখা যাবে যে এই বিষয়ে জামা কাপড় সহ বিভিন্ন যন্ত্রপাতি, রুম হিটার বা বিভিন্ন জিনিসগুলো তারা ক্রয় করবে, এবং একটা বাণিজ্য হবে। আর যার ফলে এই সমস্ত বাজারগুলো দেখতে অনেক ভালো লাগে, এবং যারা অনেক ভালো ভালো জামা কাপড় পরে ঘোরাঘুরি করে তাদেরকে দেখতেও আমার অনেক ভালো লাগে। তো এটা যেমন একটা দিক আছে, তেমনি আসলে ওই নদীর কূলের মতো, নদীর এক কূলে একরকম থাকে। তো আগে আমি গানের বিষয়ে বলছিলাম যে গানের দুইটা তীর আছে। একটা তীর হচ্ছে যে ওই লোক সংস্কৃতি, আর একদিকে আর এক তীরে থাকে উচ্চাঙ্গ সঙ্গীত। লোক সংস্কৃতিতে গান যেটা হয় সেটা মূলত বাণী প্রধান গান, কিন্তু অন্য তীরে কি দেখা যায়, অন্য তীরে দেখা যায় যে উচ্চাঙ্গ সঙ্গীত, যেখানে শুধু যন্ত্রপাতি বা গায়ক ইত্যাদি থাকে। তো আমাদের আমাদের একজন মন্তব্যে এসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। আমি দেখতে শুনছে শ্রোতা বন্ধুরা সবাই মিলে শুনছে, পলসা বাজার মিশন মোড়ে চমৎকার হচ্ছে, লাইন অনুষ্ঠান চালিয়ে যান। খুবই অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা ওই পলসা বাজার মিশন থেকে শুনছেন। তো আপনি কেমন আছেন? আশা করি ভালো আছে, কিন্তু অন্য সবাই কেমন আছে তাদেরকেও মানে বিষয়ে আমাদেরকে একটু জানান। আর তাছাড়া এখন শীতের বাতাস কীরকম আছে? আজকে গতকালকে কিন্তু ঈদ একটু কম ছিল, আজকেও ঈদ বেশ কম, কিন্তু তার আগে বেশ ভয়ঙ্কর ছিল আর কি। তো আপনারা একটু বলবেন আমাদেরকে যে এইটা আছে। তো আমাদের যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটা পোস্ট এসেছিল, এবং সেখানে আমরা ওই যেটা বললাম যে যেমন একদিকে যেমন খুব আছে, সবাই শীত বস্ত্র বা কম্বল বা ঘরবাড়ি ইত্যাদি ঠিকমতো করছে, দেখাচ্ছে, কিন্তু আরেক দিকে এটা হলো যে দেখা যাচ্ছে যে ওইখানে রাস্তার মধ্যে থাকে, এবং রাস্তার মধ্যে তাদের কোনো কম্বল বা চাদর কিছুই নাই। তখন তারা কি করে, ওই অনেকটা প্লাস্টিক বা উড়িয়া যে বস্তা থাকে, সেই বস্তাগুলো সে গায়ের উপর রেখে রাত্রে ঘুমাচ্ছে বা ঘুমাই। এটা কোনো বানানোর কথা না বা কথা নয়। আর একটা বিষয় হলো যে এটা কিন্তু দুনিয়াব্যাপী এরকম হয়ে থাকে। শীতের সময়, বন্যার সময়, মানে বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করি, এমনকি ইংল্যান্ডেও এটা দেখা যায়, আমেরিকাতেও দেখা যায়, যেটা খুব বড় লোক ধনী দেশ, সেখানেও কিন্তু অনেক দরিদ্র মানুষকে খুব কষ্টের মধ্যে দেখা যায়, এবং কাঠ বাক্সকে সেটার মধ্যে ধুয়ে দেয়। তো আমাদের যেটা করণীয় হলো যে আপনি, এটা ঠিক আছে, পৃথিবীর যত দুনিয়ার আছে সব মানুষকে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু একটা জিনিস হলো যে আমাদের যদি অন্ততপক্ষে দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি 3টা সোয়েটার আছে, তখন আমি যদি 2টা সোয়েটার আছে, ময়লা পরিষ্কার ইত্যাদি আমি করতে পারবো, তো আর একটা সোয়েটার আমরা তাকে দিতে পারি। কিংবা আমার যদি অর্থ থাকে, তাহলে এই শীতের সময় আমি কিছু সাশ্রয় করে সেখান থেকে দিতে পারবো। সেই জন্য আমরা লিখেছিলাম সেটা হচ্ছে যে অতিরিক্ত কম্বল থাকলে দেন এদের একজনকে দেন, এবং আমরা যদি 20 জন লোক সবাই একটা একটা করে দেয়,
তাহলে আসলে আসবে। এটা কিন্তু সমষ্টিগতভাবে, এককভাবে দেওয়া যাবে না, সবাইকেই করতে হবে, অল্প হোক কম হোক। কিন্তু আহ, অল্প পরিমাণ আমার নিজের মনে হচ্ছে কোয়ান্টামের কথা আমরা প্রায় বলি। আচ্ছা, আমরা আগামী দিনকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনার মানে পরিকল্পনা আমার আছে। আগামী 20 তারিখে আমরা এই বিষয়টা করব যে সঞ্চয় করার ব্যাপার আমরা কিভাবে করতে পারি, সেই দিকটাই আমরা করব। তো আমরা আজকে সেদিকে যাচ্ছি না। এটা হলো যে কোয়ান্টামে, শুধু সংক্ষেপে বলছি, কোয়ান্টামের একটা ছোট এই যে বা আমাদের ছোট শিশুদের মধ্যে একটা ভালো অভ্যাস গড়ে তুলে, সেটা হলো যে সঞ্চয়ের অভ্যাস। সেই সঞ্চয়ের অভ্যাসটা মাটির ব্যাংকে 2 টাকা 1 টাকা করে। আমার নাতি আছে রাজীব, 2 বছর বয়সের, 2.5 বছর বয়সের, সবেমাত্র হাঁটতে পারে, কিন্তু এখন যদি তাকে কয়েন দিই, অভ্যাস করেছে কয়েন দিলেই সে দৌড়ে মাটির ব্যাংকের কাছে যায় এবং সেটা দেয়। এটা খুব বিরাট মানে নাই, কিন্তু তাদের এই অভ্যাসটা থাকবে এবং এই সঞ্চয় করা দরকার, এই বিষয়টি সম্পর্কে তাদের ধারণা থাকবে এবং করবে। আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে শুধু শীতের সময় না, আপনারা দেখেন খেয়াল করে যে বিভিন্ন সময়, শুধু শীতের সময় তো বলে, আবার উল্টাটা খরার সময় কিন্তু অন্য ধরনের একটা সমস্যা দেখা যায়, আবার বন্যার সময় আরেক ধরনের সমস্যা দেখা যায়। এই যে নানা ধরনের আছে, তারপরে যদি ঝড় হয় ইত্যাদি আছে। তো এই সবগুলো দুর্যোগের মধ্যে আছে। আমাদের যে প্রতিষ্ঠান, এখানে আমরা গানের কথা বলছি, শুনছি, কিন্তু এই রেডিওতে কিন্তু আরও কিছু লোক আছে যারা দেখা যাবে যে শুধু শীতে নয়, রেডিও মহানন্দা শীত বন্যা খরা দুর্যোগে মানুষের পাশে যাতে থাকে সেই ব্যাপারে পারে। এবং আমি এখন যেই কথাগুলো বলছি এখানে, আজকে এই পোস্টটা দিয়েছি শীতের দৃষ্টা, মানে সবাই ঘুমাচ্ছে, এটা দেখে আমার খারাপ লেগেছে। তো এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা অনেকের কাছ থেকে পেয়েছি, কিন্তু রেডিও মহানন্দার কাছ থেকেও আমি অনেক আগে থেকে শুনছি। এবং রেডিও মহানন্দা প্রতিদিন যখন যখন দুর্যোগ এসেছে, তখন সেই দুর্যোগের সামনে থেকে কি করা যেতে পারে সেই বিষয়টা তুলে ধরেছে রেডিও মহানন্দা। আচ্ছা, আমাদের মোহাম্মদ মারুফ আলী বলছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত ছাড়া আমাদের বেঁচে থাকা মুশকিল। আল্লাহ তালার দয়া, আমার পলসা বাজারে আবহাওয়া হেবি সুন্দর, ঠান্ডা খুবই কম আজকে সন্ধ্যা, আর ওয়েদারটা খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ। আমাদের দিকেও এরকম, অবশ্য আমাদের দূরত্বের নাই, নৈকট্য আছে একই রকম। আপনি যে এত আপনার মন্তব্য পড়তে খুব ভালো লাগে, কারণ অনেক সময় দিয়ে গুছিয়ে সুন্দর করে একটা কথা বলেন এবং আপনার মধ্যে লেখার মধ্যে একটা আন্তরিকতা কাজ করে। তো আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলো আপনার এই মন্তব্য। আশা করি সবসময় এটা করবেন যে কেমন আছে না আছে। তো আমাদের এই যে আছে, এইটা দেখতে হবে। আমরা এটা একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে আপনারা যেটা লিখেছিলাম যে পৌষ শীত ঋতু মানুষ মানুষের জন্য আর জগতের জন্য। মানে কি, অনেক মানুষ আছে দেখবেন যে এই শীতের সময় শুধু মানুষের কষ্ট হয় তা না, এই জীব আছে, প্রাণী আছে, পাখি আছে, তাদেরকে একটু মানে ভালো জায়গাতে দেওয়া। বা একটা পাখি যখন ঝড় বন্যা হয় তখন তাদের বাসাটা হয়, অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়, তারপর ছানাটা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু দেখা যাতে করে একটু শক্ত জায়গাতে যাতে হয় সেইটা। আমাদের গাছপালা খুব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে কারণে অনেক পাখিরও সমস্যা হয়েছে। আর ফসলের ব্যাপারটাও দেখতে হবে আমাদেরকে, এই যে দুর্যোগের বিরুদ্ধে যাতে আমরা মানুষের পক্ষে থাকতে পারি, আর যারা কৃষি আছেন বা কাজ করছেন তারা যাতে এই বিষয়টা মনে রাখেন। শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছে। আমাদের নাই, আর সময় নাই, মোটামুটিভাবে 30 মিনিট আমার টাইম। এই 30 মিনিটের মধ্যে একেবারে শেষ দিকে চলে আসছে। তো যারা যারা মন্তব্য করেছেন বা দেখেছেন, আমাদের যে এতেও অনেকে করেছিলেন, এমনি পোস্ট যেটা ছিল সেখানেও অনেকে করেছেন, আবার শুনছেন,
সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে লাইভে যারা পোস্ট দিয়েছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবার আগামী দিন আসব। তো সেই পর্যন্ত আপনারা আপনাদের মানসিক থাকুক, আপনারা নিরাপদে থাকেন আর ভালোভাবে থাকেন, সপরিবারে সবার সাথে থাকেন। বাড়িতে বয়স্ক লোক যারা আছেন তাদেরকে একটু দেখেন, আর শিশু যারা আছে তাদেরকেও আপনি দেখেন। যা যতদূর যা করা যায় সেটা করেন। ও আচ্ছা, আমাদের একটা পোস্ট আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই পোস্টটা চলছে এটাই, আমি ওটার সাথে মিলিয়ে এবং আগামী দিনের অনুষ্ঠান সম্পর্কে বলেছি যে হাজী মোহাম্মদ মহসিনের হলেন সেরা দান। আমরা জানি যে হাজী মোহাম্মদ মহসিন অনেক বড় মাপের দানা ব্যক্তি, আমাদের সামান্য কিন্তু বড়। কিন্তু তিনি বলছেন যে হাজী মোহাম্মদ মহসিনের দান সেরা দান, কারণ হাজী মোহাম্মদ মহসিন যখন কাউকে দেন তখন তিনি তার কাছ থেকে কোনো আবার ফেরত পাওয়ার প্রত্যাশা পান না। আচ্ছা, যে কারণে এটা হলো তার দান, সেরা দান। প্রচুর লোককে দিতেন, কিন্তু তিনি এরকম একটা কথা আছে ইসলামে যে আমি ডান হাত দিয়ে দিচ্ছেন, কিন্তু অন্য লোক তো দূরের কথা, আপনার বাম হাতই কিন্তু জানতে না পারে যে এটা আছে, মানে এই দান দেওয়া হয়েছে। তবে একটা ব্যাপার আছে যে অন্যান্য লোক যাতে করতে পারে, উৎসাহিত হতে পারে, সেই উৎসাহ অন্য লোককে উৎসাহিত দেওয়ার জন্য, মানে নিজের কাজটাকে প্রকাশ করার জন্য নয়, কিন্তু অন্য লোককে উৎসাহিত করার জন্য কিছু কিছু মানে একটা সুন্দর শেষ কমেন্ট হচ্ছে মোহাম্মদ মারুফ আলী বলছেন, আল্লাহ এই দুনিয়ায় আল্লাহ দয়া করা 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ এক নাম্বার হয়। যত রকম প্রাণী আছে প্রতিটা দিনই আল্লাহ আমাদের সুরক্ষা দেয়, তবুও আমরা আল্লাহকে চিনতে পারলাম না। হ্যাঁ, আর আমরা চিনতে পারি না, এটা আছে, সবাই একই রকম না, কিন্তু আমরা এই কাজের মধ্য দিয়েই আসলে আল্লাহকে চিনতে পারবো এবং হবে। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আজকের মতো। শুভ সন্ধ্যা।